গ্রীষ্মের কাঠফাটা রোদের মধ্যে অনামিকা নিজের ঠেলার মধ্যে একটি বড় ছাতা বেঁধে নেয় আর সেখানেই তরমুজের জুস বিক্রি করতে লাগে। ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস, গ্রীষ্মের তাপ থেকে বাঁচার জন্য। বড় হোক বা ছোট, মহিলা হোক বা পুরুষ, সবাই আসুন। এই গ্রীষ্মের মধ্যে তরমুজের জুস খেয়ে সবাই নিজেকে ঠান্ডা করুন। এভাবে সে জোরে জোরে ডাক দেয়। যারাই সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, গরমের তাপ থেকে বাঁচার জন্য সবাই ওয়াটারমেলন জুস খেতে অনামিকার ঠেলায় যেতে লাগে। তার ফলে অনামিকার ওয়াটারমেলন জুসের ব্যবসাও বেশ ভালোই চলছিল। সেই দরুন অনামিকার জুসের ঠেলাতে দময়ন্তীর খারাপ নজর পড়ে। হে ভগবান, সে কি এবার আমাকে এই খারাপ নজরের সম্মুখীন হতে হবে? অনামিকা একথা ভাবছিলই, ততক্ষণে দময়ন্তী অনামিকার ঠেলার কাছে যায়। কি গো শারদার বৌমা, কেমন আছো? এখানে তরমুজের জুস বিক্রি করছো? হ্যাঁ গো দময়ন্তী কাকি, বাইরে খুব গরম অনামিকা, তাই আমাকেও এক গ্লাস তরমুজের জুস খাওয়াও তো। দময়ন্তী কাকি, ছোট গ্লাস 10 টাকায়, আর বড় গ্লাস। যেই অনামিকা দময়ন্তীকে রেট বলছিলই, কি বলো অনামিকা, তুমি আমার কাছেও টাকা নেবে? এটা তো ব্যবসা কাকি, এখানে তো টাকা দিতেই হবে। আমার বাড়িতে কোনোদিন এলে আমি আপনাকে মাংসের সাথে ফ্রিতে জুস খাওয়াবো, কিন্তু এখানে তো হবে না, এখানে তো টাকা দিতেই হবে। এভাবে অনামিকা দময়ন্তীকে বুঝিয়ে কথাটা বলে। ফলে দময়ন্তী 10 টাকা দিয়ে একটা ছোট গ্লাস তরমুজের জুস খায় আর সে মনে মনে ভাবতে লাগে, অনামিকা, আমাকে জানা সত্ত্বেও তুমি আমার কাছে তরমুজ জুসের টাকা নিলে। এবার দেখো আমি তোমার তরমুজ জুসের সাথে কি করি। গোবিন্দা গোবিন্দা, তাও আবার তোমার নিজের শাশুড়ি মাকে দিয়ে। শুধু তুমি দেখতে থাকো। একথা ভেবে সে তরমুজের জুস খায় আর চলে যায়। তারপর সব তরমুজের জুস বিক্রি করে অনামিকা নিজের ঠেলাটিকে ঠেলতে ঠেলতে बाड़ी फिरे आसे। अगले दिन सुबह सुबह घर के बाहर खड़े खड़े प्रसाद सोच रहे होते हैं। বৌমা নিশ্চয়ই মাছের ঝোল বানিয়েছে, সে জানে আমার খুব পছন্দ, কিন্তু সারদা তো বাড়িতে। তাহলে সারদার জানতে পারার আগে আমাকে সেটা বৌমার কাছ থেকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি তাকে এমন কি বলবো? একথা ভাবছিলই, ততক্ষণে সারদা বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ গো, গ্যাসে ভাতটা চাপিয়েছি, একটু দেখো তো, ঘরে একটাও সবজিপাতি নেই, বাজার থেকে নিয়ে আসি। এভাবে বলাতে প্রসাদ মনে মনে খুবই আনন্দিত হয়ে ওঠে আর ভাবতে লাগে, সবই ঠাকুরের ইচ্ছে। আমি ভাবছিলাম কি করে যাব বৌমার কাছে মাছের ঝোলটা নিয়ে আসার জন্যে। সেই তখনই সারদা এসে বলল সে সবজি আনতে যাচ্ছে। ভালোই হলো। প্রসাদ কথা বলছিলই, ততক্ষণে সারদা খুব অবাক হয়ে তাকে বলে, হ্যাঁ গো, তুমি এভাবে মনে মনে কি বলছো? তোমার কথাই বলছিলাম যে আমি ছেলে বৌমা থাকা সত্ত্বেও তুমি কতখানি পরিশ্রম করো। তোমার ঘরের কাজকর্ম রান্নাবান্না থেকে ছাড় পাওয়া উচিত, কিন্তু যেই তুমি শাশুড়ি হলে এসব কথা ভুলে গেলে। তারপর নিজের শাসন চালাতে শুরু করলে, যার ফলে ছেলে রমেশ, বৌমা অনামিকা, নাতিপুতি হরিশ আর ভাবনা সবাই আমাদের ছেড়ে অন্য ঘরে থাকতে চলে গেল। আর তুমিও দিব্যি খেয়ে নিলে যে তাদের মুখ কখনো দেখবে না। তাদেরকে বলেছিলাম নাকি বাড়ি ছেড়ে চলে যেতে? তারা আমার বাড়ির ওপরেই দাঁড়িয়ে আবার আমার মুখে মুখে এই ঝগড়া তর্ক করছে, তাহলে কি আমি চুপচাপ শুনে দাঁড়িয়ে থাকবো? এখন যখন তারা আলাদা হয়ে গেছে, তাহলে আর ভেবে কি আর লাভ? আচ্ছা বেশ, আমি তরকারি নিয়ে আসছি, তুমি ভাতটা একটু দেখো। দেখবো সারদা, না দেখে আমি আর কি বা করব। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। প্রসাদ গেটের কাছে দাঁড়িয়ে চারিদিকে দেখতে লাগে। তাড়াতাড়ি এসো বৌমা, তোমার শাশুড়ি মা বাজারে গেছে তরি তরকারি আনতে। তার গিয়ে ফিরে আসতে 10 মিনিট তো লাগবে। ততক্ষণে মাছের ঝোলটা এসে দিয়ে যাও। এভাবে বলাতে বৌমা অনামিকা একটি বক্সে ভরে মাছের ঝোল নিয়ে এসে তাকে দেয়। তা দেখে প্রসাদ ভীষণ আনন্দিত হয়। বাবা, বাড়িতে মা নেই নাকি? না, নেই বৌমা, সে বাজারে গেছে তরি তরকারি আনতে। ফিরে আসতে 10 মিনিট লাগবে, তাই এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি আমি। আহা বাবা, আমি তো বলেছিলাম মা বাইরে গেলে আপনি আমাকে একটা ফোন করে দেবেন। বৌমা, চিন্তায় আমি ভুলেই গেছিলাম, এবার থেকে মনে রাখবো। যাও
যে কোনো সময় শাশুড়ি তোমার আসতে পারে। মনে রাখবেন কিন্তু বাবা, মা যেন মাছের গন্ধটুকুও না পায়। সে আমি ঠিক দেখে নেব বৌমা, তুমি যাও। আচ্ছা, আসছি বাবা। একথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। সারদা যখন তরিতরকারি নিয়ে বাড়ি ফিরছিলই, মাঝ রাস্তায় ওই কুদৃষ্টি দেওয়া দময়ন্তীর সাথে দেখা হয়। হ্যাঁ গো সারদা বোন, তোমার বৌমা বলছিল তুমি নাকি অসুস্থ, বিছানায় আছো, কিন্তু এখানে তো তুমি ভালোই আছো। নিজের চোখে বিশ্বাস করবো না তোমার বৌমা যে কথা বলেছে তার উপরে? কি বললে বোন? আমার বৌমা এমন বলেছে আমি মরে গেছি নাকি? আহা সারদা, এতে বৌমার কোনো দোষ নেই, সব টাকার দোষ। সেই টাকাই বলাচ্ছে। এখন সে তরমুজ জুসের ব্যবসা করছে, ব্যবসায় ভালো টাকা রোজগার হচ্ছে, তাই তো সে এসব কথা বলে বেড়াচ্ছে। দময়ন্তীর কথার উপরে সারদা বিশ্বাস করে নেয়, আর সে মনে খুব কষ্ট পায়। দেখো সারদা, বৌমা বাড়িতে থাকুক বা অন্য কোথায় থাকুক, তার কিন্তু সম্মান করা উচিত শাশুড়িকে, তবেই তো তুমি তাকে মুঠোয় ধরে রাখতে পারবে। তাহলে এখন কি করা উচিত দিদি? তুমি গিয়ে বৌমার ব্যবসাটাকে যাও নষ্ট করে দাও, তবে সে তোমার পায়ে এসে এখানে ক্ষমা চাইবে। দময়ন্তীর প্রত্যেকটি কথাকে সারদা সত্যি ভেবে নেয়, আর মনে মনে সে ভাবতে লাগে, দময়ন্তী দিদি ঠিক কথা বলেছে। অনামিকার খুব অহংকার হয়েছে, সে এখন টাকা রোজগার করছে কিনা তাই পদে পদে এসব কাণ্ড। এসব কথা হওয়ার পরে সারদা নিজের বাড়ির দিকে যেতে লাগে। সেই রাতে লঙ্কা গুঁড়ো আর একটা ছুঁচ নিয়ে সারদা আসে। এবার আমিও দেখব তরমুজের জুস তুমি কি করে বিক্রি করো বৌমা। একথা ভেবে আশেপাশে নজর ঘুরিয়ে দেখে তাকে কেউ দেখছে কিনা। তারপর সে বৌমা অনামিকার বাড়ির দিকে যেতে লাগে। হঠাৎ করে প্রসাদের ঘুম ভেঙে যায়। প্রসাদ সারদার পিছু করে। প্রসাদ দেখে সারদা বৌমা অনামিকার বাড়ির দিকে যাচ্ছে। তখন প্রসাদও সারদার পিছু পিছু যায়। সে কি, সারদা তো আজ পর্যন্ত বৌমার বাড়িতে এভাবে যায়নি, তাহলে আজ কেন সে যাচ্ছে? একথা ভেবে সে সারদাকে দেখে কি করছে। সারদা তরমুজের ঠালার কাছে যায়। তারপর দেরি না করে সে ইঞ্জেকশনের সাহায্যে লঙ্কা গুঁড়ো তরমুজের মধ্যে পুশ করতে লাগে। তা দেখে, হে ভগবান সারদা, এখনো তোমার মনে বৌমার জন্য এত ঘৃণা? তুমি এত বাজে কথা ভাবো? এবার দেখো তোমাকে আমি কেমন শিক্ষা দিই। একথা ভেবে সারদা যা কিছু করছিল প্রসাদ চুপি চুপি সেটা ফোনে রেকর্ড করে নেয়। তারপর যেই তার কাজ শেষ হয়ে যায়, সবার চোখ থেকে বেঁচে সারদা অনামিকার বাড়ি থেকে সোজা নিজের বাড়িতে চলে যায়। এসব হতে দেখে প্রসাদ, হে ভগবান, সারদা বাড়ি যাচ্ছে, তার বাড়ি যাওয়ার আগেই যে আমাকে যেতে হবে, যাতে আমার উপরে কোনো সন্দেহ না হয়। একথা ভেবে প্রসাদ সারদার আগেই বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছে সারদা দেখে প্রসাদ বিছানায় শুয়ে আছে। তখন সে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যাক বাবা, ইনি তো ঘুমুচ্ছেন। তারপর গিয়ে সারদা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন অনামিকা তরমুজের জুস বিক্রি করতে যায়, সারদা একটু দূর থেকেই অনামিকার ঠালার ওপরে ভালো করে লক্ষ্য রাখে। সে কি, কেউ যে দেখছি ঝাল ঝাল বলে চিৎকার করছে না, তারা চুপচাপ এসে জুস খেয়ে চলে যাচ্ছে যে। রাত্রে যা করে এলাম, সকালে তো কিছুই দেখছি না, এসব হচ্ছেটা কি? একথা সে ভাবছিলই, ততক্ষণে সেখানে প্রসাদ এসে হাজির হয়। এ কি সারদা, এখানে দাঁড়িয়ে বৌমাকে চোরের মতন দেখছো? অনামিকা আমাদের বৌমা, চলো আমরা সেখানে যাই, গিয়ে একটা জুস খাই। তারপর সারদার লক্ষ্যবার বারণ করা সত্ত্বেও প্রসাদ সারদাকে অনামিকার ঠালার কাছে নিয়ে যায়। মা, বাবা, আপনারা কেমন আছেন? দাঁড়ান, আমি এক্ষুনি আপনাদেরকে ওয়াটারমেলন জুস খাওয়াচ্ছি। একথা বলে অনামিকা তাদের দুজনকে এক এক গ্লাস ওয়াটারমেলন জুস খেতে দেয়। সারদা খেয়ে দেখে জুসের মধ্যে কোনো রকমেরই কোনো ঝাল ছিল না। সারদা জুসটা খেয়ে দেখে জুসের স্বাদ বেশ ভালোই মিষ্টি ছিল। সে দেখে খুব অবাক হয়ে যায়। ততক্ষণে অনামিকা সারদার কাছে আসে। মা, জুসের স্বাদ ঝাল নয় মিষ্টি, তা ভেবে আপনি আশ্চর্য হচ্ছেন? একথা শুনে সারদা খুব অবাক হয়ে যায়। সে অনামিকার দিকে চেয়ে থাকে। আমি কাউকে কিচ্ছুটি বলবো না মা, শুধু আপনার সামনে হাত জোর করে আমি বিনতি করছি যে আপনি অন্যের কথায় এভাবে কান দেবেন না। অনামিকা হাত জোর করে বিনতি করে। আমাকে ক্ষমা করে দিও বৌমা, আমি আর তোমার বাবা তোমার কাছেই আসবো। একথা বলে সারদা অনামিকাকে নিজের বুকে জড়িয়ে ধরে। শাশুড়ি বৌমাকে এভাবে আলিঙ্গন করতে দেখে প্রসাদও ভীষণ আনন্দিত হন। সারদার মনে এতদিন ধরে বৌমাকে নিয়ে যেসব রাগ ছিল সব শেষ হয়ে যায়।
তখন থেকে শাশুড়ি সারদা এবং বৌমা অনামিকা একসাথে একই ঘরে আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। বিকেল বেলা সূর্য লাল হয়ে পশ্চিমের দিকে ডুবছিল। কলিঙ্গ গ্রামে থাকত সারদা আর তার পরিবার একটি মাটির ঘরে। তাদের বাড়ির বাগানে 2-3টি বেগুনের গাছ ছিল। সেগুলোকে দেখে বৌমা অনামিকা শাশুড়ি মা সারদাকে বলে, মা, আজকে আমাদেরকে বেগুন কেনার আর দরকার নেই। এই বাড়ির মালিকের মনে হয় শুধু বেগুন গাছই পছন্দ, আর কোনো সবজির গাছ লাগায়নি, শুধু চারিদিকে বেগুনের গাছ। ছাড়ো, যেতে দাও। এমনিতেও আমরা গরিব, অন্তত বেগুন তো আর কিনতে হচ্ছে না। হ্যাঁ গো মা, তবে আমরা অন্য তরি তরকারির গাছও তো লাগাতে পারি। তারপর আর আমাদেরকে তরি তরকারি কিনতে হবে না। তরি তরকারির গাছ লাগাবার কথাটা একবার ভাবুন না মা। বৌমা, কিছু একটা করো। বাচ্চাদের খিদে পেয়েছে। আমরা খিদে সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা পারবে না। বানাচ্ছি মা। উনি আর বাবা জ্বালানির কাঠ আনার জন্য গেছেন। যেই ওনারা ফিরে আসবেন আমি রান্নাটা বসিয়ে দেব। অনামিকা আর সারদা এসব কথা বলছিলই, ততক্ষণে সেখানে হরিশ আর ভাবনা এসে পড়ে। মা, আমার খুব খিদে পেয়েছে, খাবার জন্য কিছু দাও না মা। মা, আমারও খুব খিদে পেয়েছে। দাদা তো আমার থেকে বড়, তাই দাদাকে পরে দেবে, আগে আমাকে খেতে দাও। এভাবে বলাতে সারদা বাচ্চাদেরকে নিজের কাছে টানে। বাচ্চারা ঘরে চলো, যতক্ষণ রান্না হয় ততক্ষণ আমি তোমাদের একটা ভালো গল্প শোনাই। সেখান থেকে তারা ঘরের ভেতরে চলে যায়। মাটিতে ম্যাট বিছিয়ে সকলেই সেখানে বসে। ততক্ষণে রমেশ আর প্রসাদ জ্বালানির কাঠ নিয়ে বাড়িতে ঢোকে। অনামিকা, এই নাও কাঠ, তাড়াতাড়ি ভাত তরকারি বানিয়ে দাও। ঠিক আছে গো, আজকে কিন্তু শুধু ভাতই হবে। বাড়িতে কোনো তরি তরকারি নেই, আর অন্ধকারও নেমে এসছে। কোনো দোকান খোলা থাকবে কিনা জানি না, তাই নুন লঙ্কা দিয়ে আজকে ভাত খেয়ে নেব আমরা। সে ঠিক আছে বৌমা, কিন্তু বাচ্চারা কি করে খাবে? বাচ্চাদেরকে একটু অল্প আচার দিয়ে ভাত খাইয়ে দেবো বাবা। এভাবে বলাতে প্রসাদ আর রমেশ চুপ হয়ে যায়। তারা ঘরের ভেতরে চলে যায়। অনামিকা রান্না বান্না করতে লাগে। প্রসাদ আর রমেশ বাচ্চাদের কাছে ম্যাটে এসে বসে। তারপর আধা ঘন্টা পরে অনামিকা তাদের কাছে যায়। মা, বাবা, বাচ্চারা, রান্না তৈরি হয়ে গেছে, চলুন আপনারা খেয়ে নেবেন। তারপর সবাই খাবার খাওয়ার জন্য একটি জায়গাতে গিয়ে বসে। অনামিকা ভাতের ডেকচি, নুন, লঙ্কা, আচার, জল সবকিছু এনে তাদের সামনে রাখে। বৌমা, তরি তরকারি বানাওনি? না মা, তাই তো আচার, লঙ্কা, নুন নিয়ে এলাম। তারপর অনামিকা প্লেটে ভাতের সাথে নুন, লঙ্কা, আচার দিয়ে সবাইকে দেয়। যেহেতু সকলেই খুব ক্ষুধার্ত ছিল, তাই কোনো কথা না বলে আচার, নুন, লঙ্কা দিয়েই সবাই খাবার খেতে লাগে। অনামিকা বাচ্চাদেরকে একটু কম আচার আর নুন লঙ্কা দিয়ে খেতে দেয়। পেট ভরে খাবার খাওয়ার পরে সকলেই মাটিতে মাদুর বিছিয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন গ্রামের চৌমাথার মোড়ে একটি বড় গাছের তলায় গ্রামের সবথেকে বয়স্ক মানুষ চন্দনের কাছে প্রসাদ যায়। কে এসেছে? আজ পর্যন্ত তো তোমাকে কখনো দেখিনি গ্রামে। বাবু, আমরা অন্য গ্রাম থেকে এসেছি। আপনার কাছে কিছু কাজ থাকলে দেন না, পুণ্যি হবে। বলছো অন্য কোথাও থেকে এসেছো, আর বলছো কাজ চাই। কি করে বিশ্বাস করে তোমাকে নতুন কাজ দিই বলো তো? কি বাবু, আমাকে দেখে কি চোরের মতন লাগছে নাকি? তাই জন্যই তোমাকে কাজ দিতে একটু দ্বিধা হচ্ছে আমার। বাবু, আমরা কখনো বেশ ভালোই থাকতাম। ভাগ্য খারাপ যেভাবে উঠে আসতে হয়েছে, তাই আপনার সামনে এভাবে হাত বাড়িয়ে আজ কাজ চাইছি। বলতে বলতে প্রসাদের চোখ ভিজে যায়। যতই কাঁদো না কেন, আমার তোমার প্রতি দয়া হবে না। যেভাবে এসেছিলে সেভাবেই যাও, এখানে কোনো কাজ টাজ নেই। সেই বয়স্ক লোকটির এভাবে বলাতে প্রসাদ আর রমেশ সেখান থেকে চলে যায়। ওদিকে সারদা আর অনামিকা চাষের জমির আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হ্যাঁ মা, আমরা তো এখানে কাজ খুঁজতে এসেছি, কিন্তু কার কাছে কাজ খুঁজবো? কে আমাদেরকে কাজ দেবে আপনিই বলুন। বৌমা, এখন যদি কাজ খুঁজতে বাড়িতে যাই তাহলে কাউকে পাবে না। সবাই তো চাষের জমিতেই আছে, তাই তোমাকে আমি চাষের জমির দিকে নিয়ে এলাম। তাই বুঝি মা? কিন্তু এখানে তো সবাই চাষের জমিতে কাজ করছে, তার মানে সবাই কি মজদুর?
হ্যাঁ বৌমা, এরা সবাই মজদুর। যারা মালিক হবে তারা গাছের তলায় বসে বিশ্রাম করবে, না হলে কোনো ঢিপির পাশে দাঁড়িয়ে থাকবে। আমাদেরকে তাদেরকে দেখে তবে কাজ চাইতে হবে। একথা বলে শাশুড়ি বৌমা চারিদিকে দেখতে লাগে। তারা দেখে শ্যামলাকে, যে গাছের তলায় দাঁড়িয়ে চাষের জমির দিকে তাকিয়েছিল। মা, ওই দেখুন, মনে হচ্ছে গাছের তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে উনি কোনো মালিক। চলো আমরা গিয়ে তার কাছে কাজ চাই। আচ্ছা বেশ মা, যা বলবেন তাই হবে। একথা বলে আগে আগে সারদা হেঁটে যেতে লাগে, আর তার পিছু পিছু বৌমা অনামিকা যেতে লাগে। তারা দুজনে শ্যামলার কাছে গিয়ে হাজির হয়। তোমরা কে? এর আগে তো এই গ্রামে তোমাদেরকে কখনো দেখিনি। গিন্নিমা নমস্কার, আমার নাম সারদা আর এর নাম অনামিকা। আমরা অন্য গ্রাম থেকে এই গ্রামে এসেছি, আপনার কাছে কাজ চাইতে এসেছি। তাহলে তোমরা শাশুড়ি বৌমা? হ্যাঁ গিন্নিমা, আপনার তো খুব বুদ্ধি আছে, দেখেই বুঝতে পেরে গেলেন। যতই প্রশংসা করো, আমি কিন্তু কাজ দেব না। যেখান থেকে তোমরা এসেছো সেখানেই ফিরে যাও, এইটুকুই বিনতি করছি তোমাদেরকে। শুধু চাষের কাজই নয়, আমরা বাড়ির কাজ, রান্না বান্না, যা কাজ দেবেন তাই করব। আর যা ইচ্ছে হবে আপনার, সেই টাকাতেই আমরা খুশি হব। তুমি অজানা তাতে আমি ভাবছি চাষের কাজ দেব কি দেব না। তুমি ভাবছো আমি তোমাকে বাড়ির কাজ করতে দেবো? তাহলে নিজের মুখটা কখনো দেখেছো? তা আমরা রোজই দেখি গিন্নিমা, আমরা শাশুড়ি বৌমা দেখতে বেশ ভালো লাগি। কিন্তু তোমাকে দেখে তো চোরের মতন লাগছে। যাও, এখানে কোনো কাজ নেই। এভাবে জোর গলায় বলে শ্যামলা সেখান থেকে চলে যায়। সারদা আর অনামিকাও দুঃখিত মন নিয়ে তারা দুজনে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। না বাবা ছেলের ওপরে কেউ ভরসা করে, আর না শাশুড়ি বৌমার ওপরে ভরসা করে তাদেরকে কোনো কাজ দেয়। ফলে অতি কষ্টে তাদের জীবনযাপন হতে লাগে। তারা বেগুনগুলোকে ভাজে আর সেই বেগুন ভাজা খেয়ে জীবন কাটায়। তখন একদিন যখন হরিশ আর ভাবনা খিদে সহ্য করতে পারছিল না, অনামিকা দুই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে শ্যামলার বাড়ির সামনে গিয়ে ভিক্ষে করতে লাগে। গিন্নিমা, আমরা অন্য জায়গা থেকে এসেছি এই গ্রামে থাকতে, তাই কেউ আমাদের উপরে বিশ্বাস করছে না, জীবিকা চালাবার জন্য কাজ দিচ্ছে না। অন্তত এই বাচ্চাগুলোর মুখে খিদের জ্বালা দেখে ভাত ডাল যা আছে আপনার বাড়িতে আমাদেরকে দিয়ে দেন। এভাবে সে জোরে জোরে বিনতি করতে লাগে। তার আওয়াজ শুনে শ্যামলা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। সে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখে। তাড়াতাড়ি করে সে ভাত ডাল তরকারি নিয়ে এসে তাদেরকে দেয়। তার সাথে গোলদারির কিছু জিনিসপত্র তাদের দেয়। দেখো মা, যতদিন না কোনো কাজ পাও এই দিয়েই দিন চালাও, যাও এবার। একথা শুনে আনন্দিত হয়ে অনামিকা হাত জোর করে নমস্কার করে, তারপর সেখান থেকে চলে যায়। চালের বস্তা নিয়ে গিয়ে সেটার থেকে সে ভাত বানায়, তার সাথে বেগুনের তরকারি। বাড়ির সকলে পেট পুরে সেই খাবার খায়। মা, আমাদের ওপরে কেউ কৃপা করলো না। ওই শ্যামলা গিন্নি আমাদেরকে দেখে দয়া করে আর এই চালের বস্তা দেয়। কিন্তু এ দিয়ে তো কিছুদিনই চলবে বৌমা। তাই জন্য ভাবছি মা, বেগুনি বানিয়ে আমি বিক্রি করব। করো বৌমা, তাই ঠিক হবে। সারদাও নিজের অনুমতি দিয়ে দেয়। সেই বিকেল থেকেই অনামিকা বেগুনির ঠেলা লাগিয়ে বিক্রি করা শুরু করে। যারা সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, বেগুনির সুগন্ধ পেয়ে তারা ঠেলার কাছে আসে, আর একের পর এক তারা বেগুনি খায় এবং বেগুনি ভাজা সঙ্গে করে নিয়ে যায়। সেই রাতে যখন অনামিকা বাড়ি ফিরে আসে, নিজের পরিশ্রমের টাকা দেখে অনামিকার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কি হয়েছে অনামিকা, তুমি কেন কাঁদছো? কিছু হয়নি বাবা, ওকে কাঁদতে দে যতক্ষণ না মনটা হালকা হয়ে যায়। এভাবে বলাতে কেউ কিছু না বলে সবাই তার দিকে তাকিয়ে থাকে। কত দিন হয়ে গেছিল মা এই টাকাগুলোকে দেখে। হ্যাঁ গো বৌমা, ঠিক বলেছ। তোমার এই বেগুনির ঠেলার কারণে আবার আমাদের ভালো দিন ফিরে এলো। এমনটা বলো না সারদা, আমাদের ভালো দিন ফিরে এসেছে। বৌমার কঠিন পরিশ্রমের কারণে আমরা আবার সুখের দিন দেখব। কিন্তু অনামিকা, এবার একটু শান্ত হও। এখন আমি ঠিক আছি। দেখেছিল তো বাচ্চারা খিদে কেমন কাঁদছিল। একজন মা এই কষ্ট সহ্য করতে পারে না, কি করে বোঝাই? জানি অনামিকা, তাই তো তুমি বাচ্চাদেরকে নিয়ে নিজের আত্মসম্মান ছেড়ে ভিক্ষা করতে বেরিয়েছিলে। একেই মায়ের মন বলে। সেই রাতে সারা পরিবার খুব নিশ্চিন্তে ঘুমোয়।
সেদিন থেকে অনামিকা বেগুনির ব্যবসা করতে শুরু করে আর তার ব্যবসা খুব ভালো চলতে লাগে। তারপর আস্তে আস্তে সারা গ্রামবাসীদের মনও তারা জয় করে নেয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।